আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লেকচার 6 এর সেকেন্ড পার্টে। এই পার্টে আমরা দেখব ডাটাবেস সম্পর্কে। তো ডাটাবেজের যে ডাটা, এই ডাটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ডাটাম থেকে। ডাটাম। এবং এই ডাটা এটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। এবং এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডাটা এবং ইনফরমেশন। এই ডাটা থেকে ইনফরমেশন শব্দটা আসে, ইনফরমেশন। এবং এই দুইটা জিনিস কিন্তু এক না। আমার কাছে হয়তো অনেকগুলা ডাটা আছে, যেমন আমি যদি মনে করি যে এখানে কিছু ব্যক্তির নাম আছে, নেমগুলা হচ্ছে এ বি সি। এখানে আমি লিখলাম যে জেন্ডার, এটা ফিমেল, মেল, মেল। এখানে আমি দিলাম এইজ 38, 42, 52। সো এগুলো হচ্ছে একটা ডাটা, যে কিছু নাম আছে, আমার কিছু জেন্ডার আছে, এইজ আছে, এগুলো হচ্ছে ডাটা। এইখান থেকে আমি যদি এগুলোকে একটু গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করি, সেটা হয়ে যাবে ইনফরমেশন। যেমন আমি বলতে পারি যে এই যে আমার একটা ডাটা আছে, এই ডাটার মধ্যে যে জিনিসগুলো আছে এর মধ্যে ফিমেল হচ্ছে একজন, মেল হচ্ছে দুইজন। এইটা হচ্ছে ইনফরমেশন। ডাটা থেকে আমি ইনফরমেশনটা পিক করলাম। বা আমি বলতে পারি যে 40-এর উপরে আছে দুইজন এবং 40-এর নিচে আছে একজন। তার মানে ডাটা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি, এবং ডাটা এটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। এবং ডাটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ডাটাম থেকে। এবং এই যে ডাটাবেস, ডাটা অর্থ তো আমরা শুনলাম, ডাটা অর্থ হচ্ছে উপাত্ত, উপাত্ত। এবং এই যে বেস, বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তার মানে অবিন্যস্ত যে ডাটাগুলা, সেই অবিন্যস্ত ডাটাগুলা থেকে আমরা যদি একটু বিন্যস্ত করি বা এটাকে সুন্দরভাবে সাজাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত ডেটা বা তথ্যের সমষ্টি। এবং এখানে এক বা একাধিক অনেক ফাইল থাকতে পারে। যেমন উইকিপিডিয়া, আমরা ইন্টারনেটে উইকিপিডিয়া দেখি, তাই না? অনেক তথ্যের সমাবেশ। এই যে তথ্যগুলো এখানে কিন্তু গুছিয়ে দেওয়া, তাই না? এই জিনিসটা হচ্ছে একটা ডাটাবেস। বা এই যে আমরা কোভিড পিরিয়ডে যে আমাদের যে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম চলেছে, তাই সবার ইনফরমেশন কিন্তু ইন্টারনেটে সেভ আছে, তাই না? যে আমরা কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিলেই আমি ভ্যাকসিন দিয়েছি কিনা এটার কিন্তু একটা ফর্ম বা একটা সার্টিফিকেট চলে আসে। এটা একটা ডাটাবেস, পুরো বাংলাদেশের সমস্ত মানুষের ডাটা এখানে সেভ করা আছে। তবে ডাটাবেসের সুবিধা হচ্ছে এটা গোছানো থাকে, প্লাস ডাটাবেসে মেমোরি কম খরচ হয়। ডাটাবেসে বুঝতে হলে আমাদের কিছু বেসিক জিনিস বুঝতে হবে, যেমন ডাটা, ফিল্ড, রেকর্ড, ডাটা টেবিল। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অলরেডি ডেটা সম্পর্কে আমরা জেনে ফেলেছি যে ডেটা এটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা করে ডাটা। এটার সাথে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ফিল্ড কি জিনিস, রেকর্ড কি জিনিস, ডাটা টেবিল কি জিনিস, এই জিনিসগুলো আমরা একটু জানবো। প্রথমেই আমরা দেখি যে ফিল্ড জিনিসটা কি। আমি ধরে নেই যে এখানে একটা টেবিল আছে, তাই না? এই টেবিলের মধ্যে সিরিয়াল নং আছে, নেম আছে, রোল নাম্বার আছে, বিভিন্ন ক্লাস আছে এবং ফর্ম আছে। আচ্ছা, এখানে এই যে সিরিয়াল নং বা নেম বা রোল, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে ফিল্ড। মানে এই যে নেমগুলা, সবগুলা নেম, এই নেমগুলো হচ্ছে একটা ফিল্ড। রোল এটা একটা ফিল্ড, ক্লাস এটা একটা ফিল্ড। তার মানে সহজ ভাষায় যদি আমি বলি যে এই যে কলামগুলা যে আছে, কলাম, এই কলামগুলো হচ্ছে এক একটা ফিল্ড। আর অনেকগুলা ফিল্ড নিয়ে একটা একটা রেকর্ড গঠিত হয়। তার মানে এই যে রো গুলা, আমি যদি এই যে টোটালটা যদি ধরি, তাহলে এইটা একটা রেকর্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেকর্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা রেকর্ড। তার মানে আমি বলতে পারি যে রো গুলা হচ্ছে রেকর্ড, অনেকগুলা ফিল্ডের সমন্বয়ে রেকর্ড গঠিত। এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, প্রত্যেকটা ফিল্ড মিলে একটা রেকর্ড গঠিত হয়েছে। তার মানে কলামগুলো হচ্ছে ফিল্ড আর রো গুলা হচ্ছে রেকর্ড। আর এই যে অনেকগুলা ফিল্ড এবং রেকর্ড নিয়ে গঠিত হয় একটা টেবিল। তার মানে অনেকগুলো ফিল্ড এবং রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল। তাহলে আমরা যদি আরেকবার দেখি, ফিল্ড মানে হচ্ছে এই যে প্রত্যেকটা ইনফরমেশন, এই যে কলাম ওয়াইজ যে ইনফরমেশনগুলো, এগুলোকে আমরা বলি ফিল্ড। রো ওয়াইজ যে ইনফরমেশনগুলো, মানে অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটা রেকর্ড, এবং অনেকগুলো ফিল্ড এবং রেকর্ড মিলে গঠিত হয় একটা টেবিল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কি। কি বলতে আমরা বুঝি যে ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কোনো মানুষের হোক বা কোনো কিছুর সব ডাটা খুঁজে বের করতে পারি, সেটাকে আমরা বলি কি। মানে আমার হয়তো এই একটা টেবিল আছে, হ্যাঁ, যেখানে পেশেন্ট আইডি, নেম, জেন্ডার, ফোন নম্বর, ডক্টর আইডি, কোন ডক্টরকে দেখানো হয়েছে, কোন রুমে আছে, এই ইনফরমেশনগুলো আছে। সিমিলারলি এটা আমি যদি একটা স্কুলের কথা চিন্তা করি, স্কুলের একটা স্টুডেন্টের রোল নাম্বার, তার নাম, তার বাসার ঠিকানা, তার ক্লাস, তার রেজাল্ট, সবকিছু হয়তো আমরা একটা টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি তার সম্পর্কে। এখন এখানে ওই স্টুডেন্টের রোল নাম্বার বা এখানে পেশেন্ট আইডি, যেমন একটা স্টুডেন্টের একটা পেশেন্টের আইডি হচ্ছে 258, বা একজন স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 01। এই যে 01 বা পেশেন্ট আইডি 258, এইটার বিপরীতে কিন্তু আমি যদি এটা থেকে সার্চ করি, তাহলে আমি কিন্তু এই সব ইনফরমেশন পেয়ে যাব।
যেমন আমি যে ইউনিভার্সিটি পড়েছি, আমার ইউনিভার্সিটিতে আমার রোল নাম্বার ছিল 1301030022। এই যে ইনফরমেশনটা, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সম্পর্কে যাবতীয় তথ্য আমার ইউনিভার্সিটি পেয়ে যাবে। এই যে যে তথ্যের উপর ভিত্তি করে আমার বাকি ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলি কি পয়েন্ট বা কি। আচ্ছা, এবার আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলা হয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে আমরা ডাটাবেস নিয়ে কথা বললাম, যে ইনফরমেশনগুলো বা ডাটাগুলো আমরা গুছিয়ে রাখি, যেটা সহজেই আমাদেরকে ইনফরমেশনগুলা দিতে পারে, সেই ডাটাগুলা ম্যানেজ করার জন্য বা সুন্দরভাবে সংরক্ষণ করা বা সেটাকে সংযোজন করা বা কোনো তথ্য ডিলিট করা, এগুলো সুন্দরভাবে করার জন্য আমরা কিছু সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যারগুলোকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইসব সফটওয়্যারের মধ্যে আছে মাইএসকিউএল, ওরাকল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ডিবেস, ভিজুয়াল ফক্সপো। এগুলো সবই হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ডাটাবেসগুলা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোয়েরি। এই যে ডাটাবেস, অনেক ডাটাবেস আছে, অনেক বিশাল। যেমন আমাদের যে ভ্যাকসিনেশনের যে ডাটা, এটা তো অনেক বিশাল, তাই না? বাংলাদেশের প্রায় সব মানুষের ডাটা এখানে আছে। এই ডাটা থেকে প্রয়োজনীয় ডাটা খুঁজে বের করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেটাকে আমরা বলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরির সাহায্যে আমরা যে কোনো ডাটা খুব সহজে খুঁজে বের করতে পারি। যেমন আমি হয়তো বগুড়ার ডাটা খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমি শুধু বগুড়া লিখে সার্চ করলে বগুড়ার যত মানুষের ভ্যাকসিনেশনের যে তালিকা, সেটা আমি পেয়ে যাব। আর আমি চাচ্ছি বগুড়ার মধ্যে নির্দিষ্ট কোনো এলাকার মানুষের ডাটা খুঁজে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি সেই সেইটা ইউজ করে সেই ডাটা খুঁজে বের করব। এই যে ডাটা খুঁজে বের করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেটাকে আমরা বলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যেমন এসকিউএল স্ট্রাকচার কল ল্যাঙ্গুয়েজ আছে, কিউবিই ল্যাঙ্গুয়েজ আছে, কিউইউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ধরনের বিভিন্ন কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। এবার আমরা দেখব ডাটাবেস রিলেশন। ডাটাবেস রিলেশন বলতে আমরা যেটা বুঝি, যে একটা ডাটাবেসে আমার অনেক ডাটা থাকতে পারে এবং এই ডাটাগুলা বিভিন্ন টেবিলে বিন্যস্ত থাকতে পারে। যে আমার একটা ডাটাবেসে হয়তো অনেকগুলা টেবিল আছে, তো এই যে টেবিলগুলা, এই টেবিলগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা বলি ডাটাবেস রিলেশন। তার মানে ডাটা টেবিলের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা ডাটাবেস রিলেশন বলি। তবে বিভিন্ন টেবিলের মধ্যে রিলেশন বিল্ড করতে হলে অবশ্যই তার মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। তার মানে আমি যদি বলি যে ক এর খালাতো ভাই, কয়ের খালাতো ভাইয়ের সাথে ক্ষয়ের মামাতো ভাইয়ের কি সম্পর্ক, এই দুটার মধ্যে আসলে কি সম্পর্ক, এটা কোনোভাবেই ডিফাইন করা যাবে না যে কয়ের খালাতো ভাইয়ের সাথে ক্ষয়ের মামাতো ভাইয়ের কি সম্পর্ক। যদি এরকম হয় যে কয়ের খালাতো ভাইয়ের সাথে কয়ের মামাতো ভাইয়ের কি সম্পর্ক, তাহলে হয়তো আমরা এই যে এই দুইজনের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবো। কিন্তু এখানে কি থাকতে হবে, একটা কমন জিনিস থাকতে হবে, যে এখানে যেরকম ক একটা কমন, তার সাপেক্ষে আমরা দুইজনের রিলেশন বিল্ড আপ করতে পারছি। বেসের মধ্যে বিভিন্ন টেবিলের মধ্যে যখন আমরা সম্পর্ক করতে যাই, তখন অবশ্যই এটা কমন ফিল্ড থাকতে হবে। এই রিলেশনগুলো কয়েক রকমের হয়, যেমন ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশন। তার মানে হইতে পারে যে একজনের সাথে একজনের সম্পর্ক এরকম, বা একজন হয়তো অনেকজনের সাথে প্রেম করে, সেটা হচ্ছে ওয়ান টু মেনি, বা মেনি টু ওয়ান বা মেনি টু মেনি। এই ধরনের রিলেশনগুলো আমরা আমাদের ডাটাবেসের মধ্যে পেয়ে থাকি। তো আমরা একটু দেখি যে ওয়ান টু ওয়ান রিলেশন জিনিসটা কি। আমরা যদি ধরে নিই যে একটা ইউনিভার্সিটির এক স্টুডেন্টের দুইটা টেবিল আছে, মানে ইনফরমেশনের দুইটা টেবিল আছে। একটা টেবিলে তার আইডি এবং তার লাস্ট নেম এবং ফার্স্ট নেম, এইটা তার একটা টেবিলের ডাটা, এবং আরেকটা টেবিলে স্টুডেন্ট আইডি, তার যে সিটিতে সে বসবাস করে সেই সিটি এবং তার ফোন নাম্বার দেয়া আছে। এখন এই যে এই দুইটা টেবিলের মধ্যে আমরা যদি একটু দেখি যে একটা কমন জিনিস হলো স্টুডেন্ট আইডি। আমি যদি এখানে স্টুডেন্ট আইডিতে ইনপুট দেই, তাহলে কিন্তু তার ফার্স্ট নেম লাস্ট নেম দেখাবে। আবার এই টেবিলের মধ্যে যদি আমি এই সেম স্টুডেন্ট আইডিটা যদি ইনপুট দিই, তাহলে তার সিটি এবং ফোন নাম্বার আমাকে দেখাবে। তার মানে এই যে স্টুডেন্ট আইডির সাথে দুইটা টেবিলের যে সম্পর্ক, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে স্টুডেন্ট আইডি একটা জিনিসের সাথে দুইটা টেবিলের সম্পর্ক, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। আর যদি ওয়ান টু মেনি দেখি, যেমন এইটা একটা কাস্টমার আইডি এবং কাস্টমারের নাম লেখা আছে। যেমন আমরা হয়তো এখন অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট অনেক শপ থেকে কিনি, অনলাইন শপ যেগুলা, বা অনলাইনে অর্ডার করি, চাল ডাল স্বপ্ন এগুলো থেকে আমরা অর্ডার করি। তো আমাদের হয়তো নামের বিপরীতে একটা কাস্টমার আইডি থাকে। এখন আমি যতবার অর্ডার করব, সেই অর্ডারের একটা আইডি আসবে এবং সেই অর্ডারের সাথে যে কাস্টমার, তার কাস্টমারের আইডি আসবে। সো আমি যতবার অর্ডার করব, ততবার নতুন করে একটা
অর্ডার আইডি ক্রিয়েট হচ্ছে, কিন্তু কাস্টমার আইডি কিন্তু সেম, এই একটাই। তার মানে এখানে এই কাস্টমার আইডির সাথে প্রত্যেকবার যে অর্ডার আইডি চেঞ্জ হচ্ছে, তার মানে একটার সাথে বিভিন্ন টেবিলের ডাটার সম্পর্ক, এটাকে আমরা বলি ওয়ান টু মেনি, মানে একটা নির্দিষ্ট ডাটার সাথে অনেকগুলা টেবিলের ডাটার যে সম্পর্ক সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আর এটা হচ্ছে মেনি টু ওয়ান, লাইক আমরা কয়েকজন স্টুডেন্ট মিলে একটা প্রজেক্ট করলাম, তো প্রজেক্ট হচ্ছে একটা, এই একটা প্রজেক্টের সাথে এন সংখ্যক স্টুডেন্ট, এটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে স্টুডেন্টের সম্পর্ক। তার মানে যখন এই প্রজেক্টটা আমি সার্চ করব, এই প্রজেক্টের সাথে যতজন স্টুডেন্ট রিলেশন, মানে যতজন স্টুডেন্ট এই প্রজেক্টে কাজ করেছে সেই সংখ্যক স্টুডেন্টের ডাটা আমি পেয়ে যাব। এটাকে আমরা বলি মেনি টু ওয়ান, মানে অনেকজন মিলে একটা একটা জিনিসের সাথে সম্পর্ক, যেমন এখানে অনেকজন স্টুডেন্ট মিলে একটা প্রজেক্টের সম্পর্ক, এটাকে আমরা বলি মেনি টু ওয়ান রিলেশন। আরেকটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন, মানে এক একজনের সাথে এক একজনের সম্পর্ক। লাইক আমি যদি এইখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে এটা একটা টেবিল আমার, এই টেবিলে কি কি আছে, আইডি আছে, নেম আছে, ইমেইল এবং পাসওয়ার্ড, এই জিনিসগুলা এই টেবিলের মধ্যে আছে। এবং এখানে যে আইডিটা আছে সেই আইডি দিয়ে হয়তো আরেকটা টেবিলের মধ্যে সম্পর্ক, যেখানে ইউজার আইডি এবং রোল আইডি নামে দুইটা ডাটা আমার আছে। এইখানে আবার হয়তো রোল আইডির সাথে আরেকটা টেবিলের হয়তো সম্পর্ক, যেখানে আইডি আছে এবং নেম আছে। তার মানে আমি যদি একটু আবার বলি যে প্রথম টেবিলের আইডির সাথে দ্বিতীয় টেবিলের সম্পর্ক, আবার দ্বিতীয় টেবিলের রোলের সাথে তৃতীয় টেবিলের সম্পর্ক, তার মানে এক একটার সাথে এক একটা সম্পর্ক। এই ধরনের সম্পর্ককে আমরা বলি মেনি টু মেনি রিলেশন। তার মানে আমি যদি আরেকবার সামারি করি, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে একটা নির্দিষ্ট টপিকের উপর বা একটা নির্দিষ্ট তথ্যের উপর ডিপেন্ড করে দুইটা টেবিলের সম্পর্ক, যেমন স্টুডেন্ট আইডির সাথে এখানে একটা টেবিল এবং এইটা আরেকটা টেবিল, দুইটা টেবিলের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান সম্পর্ক। আর এটা হচ্ছে ওয়ান টু মেনি, একটা নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অনেকগুলা টেবিলের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আর এটা হচ্ছে মেনি টু ওয়ান, যে অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা প্রজেক্ট করেছে, তার মানে সেই প্রজেক্টের সাথে অনেকগুলো স্টুডেন্টের সম্পর্ক, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। আর এটা হচ্ছে এক একটার সাথে এক একটা সম্পর্ক, এটাকে আমরা বলি মেনি টু মেনি রিলেশনশিপ। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, এটা হচ্ছে ডাটা ইনক্রিপশন। ডাটা ইনক্রিপশন মানে হচ্ছে একটা ডাটাকে লুকানো বা গোপন করা। সো আমরা যখন অনলাইনে কোনো পাসওয়ার্ড সেভ করি বা কোনো জায়গায় লগ ইন করি বা আমরা কোনো ডাটা টেক্সট মানে সেন্ড করি, এই জিনিসগুলো কিন্তু হুবহু আমরা যেভাবে পাঠাই সেভাবে যায় না। আমরা লাইক ফেসবুকে যখন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা সেভ করি, এটা ফেসবুকে কিন্তু ডিরেক্টলি আমার নাম এবং পাসওয়ার্ড আকারে সেভ হয় না। এটা কি হয়, এটাকে ইনক্রিপ্ট করা হয়। ইনক্রিপ্ট মানে এটাকে অন্য কোনো ফরম্যাটে পরিবর্তন করা হয়। যে এটা নরমালি আমি যে লিখলাম যে সাজ্জাদ, আমি যখন এটি ইউজার আইডি লিখি, এটা চেঞ্জ হয়ে অন্য কোনো হয়তো 1 2 3 4 5 6 ABCD এই ধরনের কোনো একটা টেক্সটে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন হওয়াটা এটাকে আমরা বলি এনক্রিপ্ট বা এনক্রিপশন। আমরা যখন এই যে এখানে এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমি সেন্ডার, আমি কোনো একটা ডাটা পাঠাচ্ছি, এটা যখন আমি ইন্টারনেটে পাঠাই তখন এটা ইনক্রিপ্ট হয়ে যায়। এটা যদি কোনো কনফিডেন্সিয়াল তথ্য হয়, এটা ইনক্রিপ্ট মানে এটা লক হয়ে গেল, এটা আর সহজে বোঝা যাবে না যে এইখানে আসলে কোন ধরনের লেখা আছে বা কি আছে এখানে। এটা যখন আবার রিসিপ্টেন্ট মানে যে রিসিভ করবে তার কাছাকাছি যখন আসে, তখন সেটাকে আবার ডিক্রিপ্ট করা হয়। ডিক্রিপ্ট মানে এই যে যে লক হয়ে গিয়েছিল বা আমি যে এটাকে চেঞ্জ করে ফেলেছিলাম সেটাকে আবার আগের ফরম্যাটে নিয়ে যাওয়া। এটা আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। আমি এখানে আমার নামটা লিখছি, আমি লিখলাম সাজ্জাদ। সো এটাকে আমি যদি এনক্রিপ্ট করি, আমি একটু দেখাই, আমি এটাকে এনক্রিপ্ট করলাম। এনক্রিপ্ট করার ফলে এই যে এইখানে তোমরা একটু খেয়াল করো যে বড় একটা লেখা চলে আসছে, তাই না, E50D9 এরকম অনেক কিছু চলে আসছে। এই জিনিসটা হচ্ছে ইনক্রিপশন। আমি যখন ফেসবুক, ইউটিউব বা যেখানেই হোক আমি একটা ইউজার আইডি বা পাসওয়ার্ড লিখলাম, এই ধরনের ডাটাতে কনভার্ট হয়ে যায়। তো ফেসবুক হয়তো তারা নিজেদের মতো একটা ইউজ করে। এই যে জিনিসটা, এটা ইনক্রিপশন আকারে আছে, এই ডাটাটা আমি গোপন করে ফেলেছি, এখানে যে আমার নাম আছে এটা কিন্তু কেউ জানে না। আচ্ছা, এটাকে আমি যদি ডিক্রিপ্ট করতে চাই তাহলে কি করব, আমি একটু দেখাই। এটাকে আমি আবার ডিক্রিপ্ট করব, মানে এটাকে আমি আবার আগের যে ফরম্যাট, মানে এটার ভিতরে আসলে কোন কথাটা লুকানো আছে এটা আমি বের করতে চাই। তাহলে আমি এটা পেস্ট করে আমি ডিক্রিপ্ট যদি দেই, এটা দেখাবে যে এটা আসলে কোন নামে ডিক্রিপ্ট, যে এখানে দেখাচ্ছে যে এটা ফাউন্ড সাজ্জাদ, মানে এই যে লেখাটা ছিল এটাকে ডিক্রিপ্ট করে এটা পেয়েছে সাজ্জাদ। এগুলো হচ্ছে আমাদের পরিচিত ডিক্রিপশন প্রসেস। যেমন এটা হচ্ছে MD5, এটা একটা টাইপস, যে কোনো কিছু লিখলে
সেটা এই MD5 ফরম্যাটে সে নিয়ে যাবে। এই ধরনের আরো অনেক কিছু আছে, SHA-264, এই MD4, এই ধরনের বিভিন্ন ধরনের ডিক্রিপশন বা স্পেসিফিক, এটাকে আমরা বলি হ্যাশ। এই হ্যাশ অনুযায়ী সে এটাকে চেঞ্জ করে ফেলেছে। তো অন্যান্য যেসব ওয়েবসাইট আছে, ফেসবুক, ইউটিউব, তারা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের হ্যাশ ইউজ করে, মানে তারা তাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নেয়, যাতে অন্য কেউ এই ডাটা পেলেও সে আসলে বুঝতে না পারে যে এখানে আসলে কোন কথাটা লুকানো আছে। এটাকে আমরা বলি এনক্রিপশন। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন বলতে বিভিন্ন ফাইলের শেষে আমরা একটু দেখবো যে ডটের পরে কিছু লেখা থাকে, যেমন হয়তো লেখা থাকে যে এই যে বিএমপি, পিপিটি, এভিআই, এই ধরনের কয়েকটা অক্ষর লেখা থাকে, এইটাকে আমরা বলি ফাইল এক্সটেনশন। যেমন কোন একটা পিডিএফ ফাইলের শেষে যদি লেখা থাকে পিডিএফ, তার মানে আমরা বুঝি যে এটা একটা পিডিএফ ফাইল। কোনো ওয়ার্ড ফাইলের সেটার পাশে লেখা থাকে ডক, ডক মানে আমরা বুঝি যে এটা একটা ডক ফাইল বা মাইক্রোসফট ওয়ার্ডে এটা ইউজ করা যাবে। এভিআই মানে আমরা বুঝি এটা একটা ভিডিও ফাইল। পিপিটি মানে বুঝি এটা একটা পাওয়ার পয়েন্ট ফাইল। এটাকে আমরা বলি ফাইল এক্সটেনশন, মানে এটা কোন ধরনের ফাইল এটা বোঝার জন্য এই ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয়। তো এই ফাইল এক্সটেনশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যে বই পড়ি সেই বইয়ে অনেক ধরনের ফাইল এক্সটেনশনের কথা লেখা আছে, এগুলা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে লেকচার 6 এ আমরা দেখলাম অপারেটিং সিস্টেম এবং পরবর্তীতে আমরা দেখলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি যে এই অপারেটিং সিস্টেম এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী লেকচারে।